আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার ব্যস্ততার জন্য আমি এতদিন ভিডিও দিতে পারি নাই, তবে আজকে গণিতের একটি স্পেশাল মডেল টেস্ট, এটা লেকচার থেকে স্পেশাল মডেল টেস্ট 4 বার্ষিক পরীক্ষা 2024 আলোচনা করতে বসছি। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং একটি পূর্ণাঙ্গ মডেল টেস্টের উত্তর এবং মডেল টেস্টের কোন জায়গাটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে আজকে শুরু করতেছি 1 নম্বর প্রশ্নটা দিয়ে। এখানে লেখা আছে 12 ইন্টু 10, এইটার বলা হয়েছে সঠিক উৎপাদক কোনটি। এখন উৎপাদক জিনিসটা কি? একটা বড় জিনিসের ক্ষুদ্রতম একক, যেটা হচ্ছে উভয় পক্ষকে কমন করা যাবে। এখানে দেখা যাচ্ছে 2-এর কিছু, আমি 12-র কিছু লিখি, যে গুণনীয়ক আমি লিখি 2, 6, 12, 3 এবং 4। এরপরে হচ্ছে 10-এর আমি লিখলাম 2 আর 5, আর 10 আর 1। এইগুলা হচ্ছে গুণনীয়ক। তো এইখানে দেখা যাচ্ছে 2 কমন আছে এবং আর কত কমন আছে? আর কিন্তু কমন নাই। তাহলে এটা কিভাবে করা যায়? যদি আমি এখানে 2 কমন নিয়ে ফেলি, 12 গুণ 10, এখান থেকে যদি 2 কমন নিয়ে ফেলি তাহলে আমার এখানে 6 গুণ হচ্ছে কত? 5। 6 গুণ 5, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে উত্তরে আছে 2 ইন্টু 6, 3 ইন্টু 4, তারপর হচ্ছে 4 ইন্টু 8, এবং হচ্ছে ক এবং খ উভয়। ক এবং খ উভয় যদি হতো তাহলে এখানে 3 4 12 হতো। 3 4 12, ঠিক আছে। এখানে 12 10 কি কত? 120। এই 120-এর লসাগু যদি আমরা টানি তাহলে প্রথমে আমরা লিখতে পারবো 2 দিয়ে দিলে 60, 2 দিয়ে দিলে 30, 2 দিয়ে দিলে 5, হ্যাঁ না সরি 2 দিয়ে দিলে 15, 3 দিয়ে দিলে 5। তো এখানে ঘুরে ফিরেই হচ্ছে এই 2 এবং 6 আসতেছে, এই 2 এবং 6। বিষয়টি ক্লিয়ারভাবে একটু দেখো, ঘুরে ফিরেই হচ্ছে 2 এবং 6 আসতেছে। এরপরে যদি আমরা দেখি তাহলে দেখব হচ্ছে এক্স কিউব ওয়াই এবং হচ্ছে এক্স ওয়াই কিউব এবং হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব, এটাকে বলছে লসাগু করতে। তো লসাগুর কথাটির অর্থ হচ্ছে যা কমন যাবে, কমন যেভাবে যাবে, কমন সবসময় যা থাকবে সেটাই লিখতে হবে। আর গসাগুর কথা হচ্ছে, আর লসাগুর কথাটি হচ্ছে কমন আনকমন উভয়ে যাবে। এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এইখানে আছে কত? এক্স কিউব ওয়াই। তো প্রথমে এক্সকে নিয়ে চিন্তা করি। এখানে আছে এক্স কিউব, এখানে এক্স এবং এখানে এক্স কিউব। সর্বোচ্চ আকারে আছে এক্স কিউব এবং সর্বনিম্ন আছে এক্স। এবং এখানে ওয়াইয়ের কথা চিন্তা করি, এখানে ওয়াই আছে, ওয়াই কিউব আছে। তাহলে সর্বনিম্ন আছে ওয়াই এবং সর্বোচ্চ আছে ওয়াই কিউব। তাহলে সর্বোচ্চ যেটা, এটাকে বলা হয় ল সা গু, এবং সর্বনিম্ন যেটা, এটাকে বলা হয় গ সা গু। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি বিষয়টি। এরপরে বলছে লাভ ক্ষতি কোনোটি হয় না যখন। কখন হয় না লাভ ক্ষতি? যখন হচ্ছে বিক্রয় মূল্য ইকুয়াল ক্রয় মূল্য হবে। যখন বিক্রয় মূল্য ইকুয়াল ক্রয় মূল্য হবে তখন লাভ ক্ষতি হয় না। 5% হার মুনাফায় 100 টাকার 3 বছরের মুনাফা কত? 5% হার। তাহলে এখানে আমরা জানি PRN ইকুয়াল কত? আয়। তাহলে আমরা লিখতে পারি যে এখানে বলছে 3 বছরের মুনাফা কত, তাহলে আমরা লিখতে পারি আই ইকুয়াল PRN। পি এর মান কত? 100, এখানে আর এর মান হচ্ছে 5/100 এবং হচ্ছে এন এর মান কত? 3। 100 100 কেটে গেল, 3 5 কত? 15 টাকা। এরপরে দেখো এন বছর চক্রবৃদ্ধির মূলধনে 1 প্লাস আর এর সূচক নিচের কোনটি? সূচক কথাটির অর্থ হচ্ছে পাওয়ার। সূচক কথাটির অর্থ কি? পাওয়ার। এখন দেখো এই যে সূচকটা, এই সূচকটা হচ্ছে পাওয়ার হবে। তাহলে আমরা মূলধনের যদি সূত্র লিখি, তোমরা লেখা হচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এইখানে সেই কথাটা বলতেছে যে 1 প্লাস আর টু দি পাওয়ারের পাওয়ার কত হবে? এন হবে। এরপর হচ্ছে এ 2 ইন্টু 3, 2,3 একটি বিন্দুর স্থানাঙ্ক হলে বিন্দুটির ভুজ কত?
a2,3 একটি বিন্দুর স্থানাঙ্ক হলে বিন্দুটির ভুজ কত? আচ্ছা, আমরা যে কোনো বিন্দুর এখানে 2,3 আছে, প্রথমটাকে আমরা বলি হচ্ছে ভুজ, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর হয়, এবং দ্বিতীয়টাকে আমরা বলি হচ্ছে কোটি, এটা হচ্ছে কোন অক্ষ বরাবর হয়, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন বিষয়টি নিয়ে কথা বললাম, যে ভুজ হবে এক্স অক্ষ বরাবর এবং কোটি হবে ওয়াই অক্ষ বরাবর। আমি যদি আরও একটু দেখাই, এখানে একটা চতুর্ভাগ একে আমি যদি দেখাই, এক্সের মান 1 2 এবং ওয়াইয়ের মান 1 2 3, তাহলে এখানে হচ্ছে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে 2,3, তাহলে এর ভুজ কত? এক্স অক্ষ বরাবর যেটা তাকে বলা হচ্ছে কি ভুজ, আর ওয়াই অক্ষ বরাবর যেটা সেটাকে বলা হচ্ছে কি কোটি। এখানে ভুজ হবে 2। এরপরে বলতেছে 7 নাম্বার প্রশ্নটি একটু খেয়াল করো, যে এখানে বলছে যে -2 4 এবং 4,6 বিন্দুর দ্বয়ের মধ্যবিন্দুর ভুজ কত? এখানে একটা বিন্দু আছে এবং এখানে একটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে ভুজটি, সেই ভুজটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগের থেকে জানলাম যে -2 4 এর ভিতরে ভুজ হচ্ছে -2 এবং 4,6 এখানে ভুজ হচ্ছে কত? 4। তাহলে এই দুইটা বিন্দুর যোগ করতে হবে, -2 আর 4কে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে উপরে থাকলো 2, -2 না, শুধু 2 ভাগ করলে কত হলো? 1। এটার উত্তর কত হবে? 1 হবে। ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার উপর অবস্থিত বিন্দুগুলির ভুজ কেমন হবে? এইখানে একটা জিনিস বুঝতে হবে যে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার উপর অবস্থিত বিন্দুগুলোর ভুজ কত কেমন হবে? ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার উপর, ধরো এই একটা ওয়াই অক্ষ আছে, এই একটা এক্স অক্ষ এবং এই একটা ওয়াই অক্ষ। এখন এই যে ওয়াই অক্ষটা, এই ওয়াই অক্ষটার কি হবে? সমান্তরাল, তার মানে উপরে হইতে পারে, নিচে হইতে পারে। এখন বলছে এইটার ভুজ কত হবে, এইটার ভুজ কত হবে বা কেমন হবে? তাহলে এইখানে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার উপর অবস্থিত বিন্দুগুলোর ভুজ কেমন হবে? তাহলে ওয়াই অক্ষের কিন্তু সমান হবে। দেখো ওয়াই অক্ষ যেমন এই যে সমান্তরাল, তার মানে কি ওয়াই অক্ষ যেমন হবে, ওয়াই অক্ষটা যেমন হবে, ওয়াই অক্ষের সমান্তরালে কোনো বস্তুর ভুজও কী হবে? সমান হবে। এখানে যতটুকু হবে, এখানে ততটুকু হবে, এখানে ততটুকু হবে, মোট কথা কী হবে? সমান হবে। তারপরে বলছে একটি বৃত্তচাপের দৈর্ঘ্য 24 পাই সেন্টিমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 30 সেন্টিমিটার হলে কেন্দ্রে উৎপন্ন কোণ কত? তাহলে আমরা খুব ভালো করে এই বিষয়টি জানি যে কেন্দ্রে উৎপন্ন কোণ বলতেছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করব। কেন্দ্রে উৎপন্ন কোণ, এইখানে যদি আমি একটা বৃত্ত এঁকে ফেলি, এই বৃত্তটির কেন্দ্র হলো এই, ধরো এখানে একটা কোণ উৎপন্ন হবে থিটা। এখানে বলা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য 24 পাই, তার মানে এইটুকু হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, এবং এর পরবর্তীতে রয়েছে তোমার বৃত্তের ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। এই ব্যাসার্ধটি কত? 30 সেন্টিমিটার হলে কেন্দ্রে উৎপন্ন কোণ কত? তাহলে আমরা তোমার এস ইকুয়াল জানি পাই আর থিটা বাই 180 ডিগ্রি। এখানে এসের মানটা কিন্তু দেওয়া আছে কত? 24 পাই, এবং এর পরবর্তীতে দেওয়া আছে এখানে পায়ের মান লিখবো, আর এর মান দেওয়া আছে 30, এবং থিটার মান আমাদের বের করতে হবে, এরপর দেওয়া আছে 180। তো সব কিছু যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 24 পাই গুণ 180 ভাগ হচ্ছে পাই গুণ হচ্ছে 30 ইকুয়াল থিটা। 3 6 কত? 18, পাই কেটে গেল, 6 24, 4 6 24-এর 4 হাতে থাকে 2, 6 2 12 আর 2 14, 144 ডিগ্রি হবে এই বৃত্তচাপের দৈর্ঘ্য। কেন্দ্রে উৎপন্ন কোণ হবে 144 ডিগ্রি। এরপরে বলছে একটি ত্রিভুজে সর্বোচ্চ কতটি বহির্বৃত্ত আঁকা সম্ভব? এখানে একটু দেখো, একটি ত্রিভুজে, ধরো একটি ত্রিভুজে সর্বোচ্চ বৃত্ত আঁকা সম্ভব। এইখানে একটা কেন্দ্র করে এই বরাবর কিন্তু একটা বৃত্ত আঁকা সম্ভব, এখানে একটা কেন্দ্র করে এই বরাবর কিন্তু একটা বৃত্ত আঁকা সম্ভব, এবং এখানে কেন্দ্র করে এই বরাবর একটা বৃত্ত আঁকা সম্ভব। তার মানে একটা ত্রিভুজের সর্বোচ্চ কয়টি বহিস্থ কোণ আঁকা সম্ভব? 3টি বহিস্থ ত্রিভুজ আঁকা যাবে। এরপরে 11 নম্বরে বলতেছে কে 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারি 1 ও 0-তে রূপান্তরিত করেন? গটফ্রিড লিবনিজ যে 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তরিত করেন
তার নাম হচ্ছে গডফ্রিড লিবনিজ। এরপরে বলা হচ্ছে 4 দেওয়ার পরে এখানে হচ্ছে এটা 10 ভিত্তিক সংখ্যা এবং এটার বলা হচ্ছে বাইনারি কত। এখন আমরা বাইনারিতে একটা শর্টকাট ফর্ম জানি, হচ্ছে 2n, 2n, তার মানে হচ্ছে 1 2 4 8 16। তো এখানে দেখা যাচ্ছে আমরা যদি ডান দিক থেকে বসায় আসি তাহলে এখানে 4 কিন্তু হুবহু দেওয়া আছে, 4 কিন্তু হুবহু দেওয়া আছে, তাহলে 4-এর ওইখানে 1 লিখলা এবং এই দুইটা ঘর যেহেতু নেও নি সেহেতু তুমি ওইটাকে 2 মানে 0 দিয়ে দিলা এবং এইটাই হচ্ছে 4-এর বাইনারি সংখ্যা 1002। এরপরে বলা হচ্ছে খবরের কাগজ বা কোনো সাময়িকী থেকে প্রাপ্ত তথ্য কী ধরনের উপাত্ত। এটা হবে মাধ্যমিক উপাত্ত। কেন? একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত, একটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। কীরকম প্রাথমিক উপাত্ত? কোনো উপাত্ত তুমি যদি মানে ওইখানটাতে সোর্স উৎপন্ন হয়, যেমন আমি বললাম আজকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 3060 জন, এটা আমি জরিপ করে এনেছি এবং আমি প্রথম আলোতে পড়লাম আজকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 3060 জন। তো আমি প্রথম আলোর যে পত্রিকাটায় আমি পড়লাম 3060 জন, সেটি হবে মাধ্যমিক উপাত্ত এবং যে ব্যক্তিটি কালেক্ট করে আনলো এই তথ্যটা সেটা হবে প্রাথমিক উপাত্ত। তাহলে পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত কত প্রকারের হয়? পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত হয় দুই প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, একটি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এরপরে বলছে -5 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক কত। তো যখন কোনো পূর্ণ মানে ক্রমিকভাবে যখন কোনো সংখ্যাদ্বয়ের মধ্যক নির্ণয় করতে বলে আমাকে, তখন আমি মধ্যক নির্ণয় করি হলো, আমি প্রথমে লিখি -5, তারপর আমি যে সংখ্যাটা সবার দূরে সেটা লিখি ভাগ দিই 2, তাহলে ওইখানে আছে 0/2, উত্তর কত? 0। তাহলে এখানে -5 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক কত? 0। আবার কিন্তু এভাবেও হিসাব করা যায়, -5, -4, -3, -2, -1, 0, এভাবে 1 2 3 4 করে 4 5 এভাবেও কিন্তু হিসাব করা যায়। তো এটা এখানে টোটালি দেখতেছি এই 0টা বাদে এই পাশেও যে কোনো সংখ্যা, এগুলো যে এই পাশে সেই সংখ্যাগুলো রয়েছে। এরপরে দেখো 16 নম্বর প্রশ্নে আমরা শর্টকাট উত্তরে চলে আসতেছি। 16 নম্বর প্রশ্নে বলতেছে আয়তক্ষেত্রের ক্ষেত্র পরিমাপের মাত্রা কয়টি? তাহলে আয়তক্ষেত্র পরিমাপের মাত্রা আসলেই কয়টি? আয়তক্ষেত্র পরিমাপের মাত্রা, তাহলে একটি আয়তক্ষেত্র দিলাম। আয়তক্ষেত্র পরিমাপ করার জন্য আমাদের দরকার হবে দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ। তাহলে আয়তক্ষেত্র পরিমাপের মাত্রা কয়টি? 2টি। এরপরে দেখো ঘনক ও আয়তকার ঘনবস্তু কত মাত্রিক। আমি যদি এখানে একটি ঘনক আঁকি তাহলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এইটি হচ্ছে একটি ঘনক। এটা কয় মাত্রিক বলো তো? দেখবা বিভিন্ন স্কুলের হেড টিচারদের যে টেবিল থাকে বা বিভিন্ন অফিসে যে টেবিলটা থাকে এর উপরে এরকম একটি ঘনক থাকে এবং কিউবিক্স নামে আমরা একটি ঘনক জানি, যেটা হচ্ছে মিলাইতে হয়, সেটাও একটা ঘনক। এটা হচ্ছে ত্রিমাত্রিক। এবং আয়তকার ঘনবস্তুটি যদি আমি আঁকানোর চেষ্টা করি তাহলে অনেকটা এরকম হবে, আয়তকার ঘনবস্তু, মানে ইট যেভাবে আছে সেভাবে হবে একটি আয়তকার ঘনবস্তু। এরপরে বলছে ঘনক ও আয়তকার ঘনবস্তু, হ্যাঁ ওইটা তো বললাম। 18 নম্বর বলছে চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটি লিখো। এটা তোমরা অবশ্যই জানো, চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র P×1 + r⁴n, আমি একটু আগেও লিখছি। আচ্ছা, এরপরে বলছে যে কোন মুনাফায় মুনাফা বেশি। আমরা অবশ্যই জানি যে কোন মুনাফায় মুনাফা বেশি। আমরা জানি চক্রবৃদ্ধি যে মুনাফাটি আছে এই মুনাফাটিতে মুনাফা বেশি। এরপরে বলছে ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ কত। এরপরে বলছে কি ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ কত। তাহলে ওয়াই অক্ষটা কত? ওয়াই অক্ষটার উপর যে কোনো বস্তুর ভুজ, আসলে দেখো তো ওয়াই অক্ষের উপর যে কোনো বস্তুর ভুজ আছে কিনা। এই অক্ষের উপর কি কোনো ভুজ কাজ করবে? এই অক্ষের উপরে কি কোনো ভুজ কাজ করবে? এই অক্ষের উপরে কি কোনো ভুজ কাজ করবে? করবে না, কারণ এখানে এটা হচ্ছে মূল বিন্দু থেকে উঠে আসে। যে আমি যদি কোনো বিন্দুর লিখি যে 0 3, তাহলে এর ভুজ কত? 0 আর কোটি কত? 3, তাহলে 0 দিয়ে ওই উপরে উঠে যাব। এটা হচ্ছে এটা হবে। ক্লিয়ার হয়েছে মনে হয় বিষয়টা। ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর ভুজ 0 এবং এক্স অক্ষের উপর কোনো বিন্দুর কোটি 0। যেমন কি আমি যদি লিখি 4,0, তার মানে কি আছে? এইটার ভুজ আছে 1 2 3 4,
এর কি বাইরে যাওয়ার সুযোগ আছে? জিরো আছে না এখানে, এখানে জিরো আছে, তার জন্য বাইরে যাওয়ার সুযোগ নেই। তাহলে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি জিরো এবং ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ কি জিরো। এরপরে বলছে দ্বিতীয় চতুর্ভাগে ভুজ ভুজ হ্যাঁ এক্স এর মান কেমন। এইখানে দেখো দ্বিতীয় চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ ছিল, এইটা দ্বিতীয় চতুর্ভাগ। আমরা জানি এইখানে এই দিকে আসলে এক্স এর মান কী হবে? মাইনাস, এবং উপরে উঠলে কী হবে? প্লাস। তাহলে এখানে এক্স এর যে মানটা, সেই মানটা কি আছে? মাইনাস আকারে বা ঋণাত্মক আকারে রয়েছে। এরপর বলছে বৃত্তের ছেদক বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করে। বৃত্তের ছেদক বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করে? বৃত্তের একটা ছেদক আছে, এই ছেদকটি বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে। কয়টি বিন্দুতে ছেদ করে? দুইটি বিন্দুতে। এরপরে বলছে যে বাইনারি গুণের ক্ষেত্রে 0 গুণ 0, খেয়াল করো, বাইনারি গুণের ক্ষেত্রে 0 গুণ 0 সমান কত? তাহলে বাইনারি গুণের ক্ষেত্রে 0 গুণ 0 সমান কত হবে? 0 হবে। এরপরে বলছে সামেশন অফ এক্স আই বাই এন দ্বারা কি বোঝায়? সামেশন অফ এক্স আই বাই এন দ্বারা বোঝায় হচ্ছে গাণিতিক গড়। মধ্যকের ইংরেজি প্রতিশব্দ কি? মেডিয়ান। তাহলে মিন শব্দ মানে কি? মিন মানে গড়, মিন মানে কি? গড়। আর মেডিয়ান শব্দের অর্থ কি? মেডিয়ান শব্দের অর্থ হচ্ছে মধ্যক। তাহলে দেখো আমরা 1 থেকে 25 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারলাম এবং বুঝে বুঝে এইগুলোর অ্যান্সার করার চেষ্টা করলাম। তো এরপরে আমরা এখানে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 75 নম্বর। এখানে বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর প্রশ্নে আসছে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে 3x মাইনাস 75x কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো। এই বিষয়টি একটু দেখব যে এখানে ক নম্বর দিয়ে এই বিষয়টি একটু আমি দেখানোর চেষ্টা করব। এখানে লেখা আছে 3x মাইনাস 75x কিউব। তো আমরা সিম্পলি এখান থেকে কি কমন নিতে পারি? 3xটাকে কমন নিয়ে ফেলতে পারি। কেন? কারণ হচ্ছে এই পাশে হচ্ছে 3-এর সাথে 75 হচ্ছে ভাগ যায়, আবার হচ্ছে এক্স কিউবও এখানে ভাগ যায়, মানে কমন যায়। তাহলে এইখানে 75 থেকে যদি 3 ভাগ আকারে বের করে নেওয়া যায়, তাহলে 75 ভাগ 3 দিলে কত হবে? 25। তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 25, এখানে এক্স একটা চলে গেলে থাকবে এক্স স্কোয়ার। এখন এইটা যে উৎপাদকে বিশ্লেষণ যে করব, এখানে আরেকটু করা যায়, সেটা হচ্ছে যে 3x করলাম, করার পরে হচ্ছে এখানে 1-এর স্কোয়ার করা যায়, মাইনাস হচ্ছে 5x তার হোল স্কোয়ার করা যায়। তার ওই ক্ষেত্রে লেখা যায় হচ্ছে 3x ইন্টু এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আশা করি 1 নাম্বার তোমরা বুঝতে পারছো। 1 নাম্বার যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটি অবশ্যই তোমরা বুঝতে পারছো। এরপরে 2 নাম্বার যে প্রশ্নটি বলছে a সমান 6 b সমান 2 হলে প্রমাণ করো যে a মাইনাস বি এর হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। আমাকে অবশ্যই মান নির্ণয় করতে হবে, যেহেতু এখানে প্রমাণে মান দেওয়া আছে, আমাকে অবশ্যই কী করতে হবে? মান নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে কি করব? বাম পক্ষ লিখব, বাম পক্ষ লেখার পরে আমার প্রথম যে কাজটি হবে সেই কাজটি হচ্ছে আমি এই a মাইনাস বি এর হোল কিউব এটা লিখব এবং a এর মান বসাবো 6, b এর মান বসাবো 2, এটা কি কিউব করে দিব। দেখো এইখানে হচ্ছে 6 মাইনাস 2 মানে 4 এর কিউব, 4 এর কিউব করলে কত হবে? 64 হয়। আশা করি বিষয়টি বুঝতে পারছো। এখানে a ইকুয়াল 6 ছিল এবং b ইকুয়াল 2 ছিল। এর পরবর্তীতে আমরা যদি লিখি, এটা হচ্ছে বাম পক্ষ, এরপর হচ্ছে ডান পক্ষ যদি লিখি তাহলে উত্তরটা আসে হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তো a কিউব মানে কি? 6 এর কিউব মাইনাস বি কিউব মানে 2 এর কিউব মাইনাস 3a, a মানে 2, b মানে a মানে 6, b মানে 2, 6 মাইনাস 2। এখানে 6 এর কিউব করলে হয় 216 মাইনাস 8, 2 এর কিউব করলে 8, আর এখানে 3 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু 4, তার মানে এখানে হচ্ছে 4 দুগুণে 8, 6টা 48 গুণ 3, তাহলে 216 মাইনাস 8, এখানে হচ্ছে 48 গুণ হচ্ছে 3, 3 8 24, 4 হাতে থাকে 2, 3 4 12 আর 2 144, তাহলে 144 আর হচ্ছে 8, এর সাথে আরও 8 দিলে 152, 152 থেকে 216 বাদ দিব,
216 বিয়োগ 152, এখানে থাকলো 4, এখানে 5 আর 1 6, না 6 আর 5 11, হ্যাঁ 64। তাহলে দেখো টোটালি কিন্তু আমার এই অঙ্কটা হয়ে গেল। তাহলে 1 নাম্বার পারলাম, 2 নাম্বারও করে ফেললাম। এগুলা কিন্তু খুব সহজ ম্যাটেরিয়াল। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একের গ নম্বর। দেখো 13% হারে 25,000 টাকায় 6 বছরের সরল মুনাফা নির্ণয় করো। তাহলে মুনাফা যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে আই ইকুয়াল কি লিখবো, পি আর এন। আই ইকুয়াল লিখবো পি আর এন। এখানে পি এর মান হচ্ছে 25,000, এরপরে আর এর মান হচ্ছে 13/100, এন এর মান হচ্ছে 6, 0 কেটে দিলাম। এরপরে এইটা কিন্তু গুণ করলে 6 তেরো 78, 78 গুণ 250, এটা করলে যেটা আসবে উত্তর, ওইটাই কিন্তু উত্তর। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। ঘ নাম্বার বলছে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে এত টাকা মুনাফা পেল এবং মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত। বলছে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায় শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। বুঝতে হবে 1 বছরের অর্ধেক সময় সে মুনাফা পেয়েছে হচ্ছে 23,000 টাকা। তো এখানে এন এর মানটা কিভাবে লিখবো? এন এর মানটা লিখবো হচ্ছে, দেখা গেল ঘ নম্বরে আমার যে মানগুলো আছে আমরা একটু সেটা দেখে নিই। যেখানে 6 মাসে, এটা হচ্ছে এন ইকুয়াল লিখতে হবে 1 বছর লিখতে হয়, বছরে হয়। তাহলে 6 বছরে কত হবে, 1 বছরের অর্ধেক বছর। এরপরে আমি লিখলাম হচ্ছে, এটা হচ্ছে আই ইকুয়াল লিখলাম 23,000 টাকা। এরপরে মুনাফা হচ্ছে, আর এর মান হচ্ছে 8/100। ওকে, এটা ছিল আমার মান। তাহলে আমার কি বের করতে হবে, কি পি এর মান বের করতে হবে, তার মূলধন কত টাকা ছিল। তাহলে আমরা লিখলাম পি আর এন ইকুয়াল আই, বা হচ্ছে পি ইকুয়াল I/RN। এখানে আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 23,000 টাকা দাও। এখানে আর এর মান দাও হচ্ছে 8, তাহলে 8/100, এবং গুণ দেওয়া হচ্ছে এন এর মান হচ্ছে 1/2। তাহলে টোটালি কিন্তু সবগুলা উপরে চলে যাচ্ছে। দেখো 23,000 গুণ 2 গুণ 100, নিচে যেগুলো আছে সেগুলো উপরে উঠে যাবে। এখানে গুণ আছে 8, 4 দুগুণে 8, 4 25 100। তাহলে এই 23-25 করলে যা হয় এইটার সাথে এটা গুণ দিলে যা হয় উত্তরটা তাই আসবে। তাহলে উত্তরটি আসলো 5,75,000 টাকা। তো এইখানে দেখো বোঝার আছে অনেক কিছু, যে এইখানে বছরটা তো আমার অর্ধেক বছর 6 মাস ছিল, এইখানে যদি 4 মাস থাকতো, 4 মাস, সেক্ষেত্রে আমি কী করতাম, 4 মাস থাকলেও এখানে আমরা বছর দিয়ে ভাগ দিতাম, যে 4/12, মানে 1/3 হতো। তো এভাবে আর কি করবো, যে ওখানে 6 মাস থাকতে পারে, 3 মাস থাকতে পারে, 4 মাস থাকতে পারে, 2.5 বছর থাকতে পারে। 2.5 বছর যদি থাকে তাহলে 2 বছর, আর হচ্ছে অর্ধেক বছর, তাহলে 2.5 বছর। এভাবে করে নিজের মতো করে কিন্তু হিসাব করে লেখা যায়। এরপরে দেখো, এরপরে হচ্ছে উমো নাম্বারে বলছে 3, 4 একটা বিন্দু, 2, -3 একটি বিন্দু, এবং বলছে বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। আমরা সরল রেখার সমীকরণ কিন্তু অনেক শিখছি, প্লাস হচ্ছে আমরা এখনও দেখব যে সরল রেখার সমীকরণটা কিভাবে নির্ণয় করা যায়। তাহলে দুইটা বিন্দু সরল রেখার সমীকরণ, তাহলে তুমি লিখতে পারো y2 - y1, y1 - y, এরপরে লিখতে পারো x2 - x1, x1 - x। এখানে y2 বলতেছে যে y2 হচ্ছে, তুমি রেখে দাও, এখানে y2 হচ্ছে 3, 4, আর 2 - 3, তাহলে -3 রাখো, -3 সূত্রের মাইনাস, ওই পাশে আছে 4, এরপরে হচ্ছে 4 - y, এরপরে হচ্ছে x2 লেখা হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3, তারপর হচ্ছে 3 - x। তাহলে এখানে 4 আর 3 7, 4 - y, এরপরে লিখতে পারো 2 - 1, 3 - x। তাহলে এখানে দেখো যদি আড়াআড়ি গুণ করি, তাহলে এখানে হয় 3 × 7 = 21 প্লাস 7x
এই পাশে যদি করি 4 প্লাস ওয়াই, তাহলে এটা হচ্ছে 7x, ওই ওয়াইটাকে এই পাশে নিয়ে আসো মাইনাস ওয়াই এবং ইকুয়াল, এখানে দেখো লেখা যায় যে -4 আছে আর এখানে 21 আছে, -4 এই 21টা এই পাশে আসলে প্লাস, তাহলে খেয়াল করে দেখো এখানে হচ্ছে 17 আর 4 21, তাহলে 7x মাইনাস ওয়াই, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। 7x মাইনাস ওয়াই ইকুয়াল 17, অনেক জায়গায় কিন্তু এরকমও লেখা থাকতে পারে 7x মাইনাস ওয়াই মাইনাস 17 ইকুয়াল 0, এটাও সরলরেখার সমীকরণ, এটাও সরলরেখার সমীকরণ। এরপরে দেখো আছে 3টা বিন্দু দেওয়া আছে, এত 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 বিন্দুগুলো দ্বারা কি ত্রিভুজ গঠন করা যায়? আচ্ছা, ত্রিভুজ কখন গঠন করা যাবে বলো? ত্রিভুজ কখন গঠন করা যাবে? যখন এখানে বলছে শুধুমাত্র ত্রিভুজ গঠন করা যাবে কি না, তাহলে ত্রিভুজ গঠন করার একটি শর্ত আমি এটা করিয়ে দিচ্ছি না, যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আমি ত্রিভুজের একটা কথা বলতেছি। ত্রিভুজের মোটমাট বাহু হচ্ছে 3টি, তার যে কোনো 2 বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, ধরো একটা ত্রিভুজের বাহু আছে 2, 3 আর 4, তাহলে এই ছোট 2 বাহুর যোগফল কি বৃহত্তর বাহুকে বড় হলো? 3 আর 2 কত? 5, তাহলে এইটার যোগফল কত হলো? 4-এর থেকে বড় হলো, তার মানে এটাতে ত্রিভুজ গঠন করা যাবে। ধরো এরকম একটা ত্রিভুজ হয়েছে 2, 4 আর হলো 8, তাহলে 4 আর 2 যোগ করলে কত হলো? 6, এটা কি বড় হয়েছে? না, তার মানে এটাতে ত্রিভুজ গঠন করা যায় না। আরেকটা দেখো লেখা আছে 3, 4 আর হচ্ছে 7, দেখো এই দুইটা যোগ করলে কত হয়? 4 আর 3 7, এখানে কত? 7, তাহলে সমান না? সমান হলেও সেখানে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। শুধুমাত্র যদি ক্ষুদ্রতম 2 বাহুর যোগফল বৃহত্তর বাহু অপেক্ষা বড় হয়, তখন সেখানেই শুধুমাত্র তোমার ওটা কি বলে ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে আজকে আমি এই পর্যন্ত করাইলাম, ইনশাল্লাহ এগুলো বাসায় দেখো, অন্তত এই 27-28 মিনিট বা এই আধা ঘন্টা তোমরা বইয়ের উপরে থাকো। তোমরা অবশ্যই পড়ালেখা ভালো করতেছো এবং আমিও চাচ্ছি যে তোমরা পড়ালেখা ভালো করে করো এবং ফাইনাল পরীক্ষায় তোমাদের একটা সুন্দর রেজাল্ট আসুক, এটার প্রত্যাশা আমি না, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন যারাই আছে তারাই এই প্রত্যাশায় আছে। তো কাইন্ডলি এই কয়টা দিন অন্তত একটু পড়ালেখার ভিতরে থাকো, ইনশাআল্লাহ তাআলা ভালো কিছু হবে। আমি আবারও বলতেছি, ভালো কিছু হবে। তুমি পরিশ্রম করে দেখোই না কি হয়, তুমি একটু পরিশ্রম করো জাস্ট, আর বেশি দরকার নেই। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই, সুন্দরভাবে প্রিপারেশন নাও, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।